আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৪৩ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হায় হায়, এত রক্ত! হাত কাটলো কিভাবে? সাবধানে কাজ করবি না? তীব্র নিরুৎসাহিত বলল, এত রিয়্যাক্ট করার কিছু হয়নি, এমন ছোটখাটো কাটায় বিট। আচমকা নাহিদের পেছনে চোখ যেতেই কথা সেখানেই স্থগিত। পুষ্পিতা শুকনো ভীত চেহারায় দাঁড়িয়ে আছে। তীব্র ঝট করে ছুরি রেখে আঙুলটা চেপে ধরে বলল, উফ, এত ব্যথা, জ্বলে যাচ্ছে হাতটা। নাহিদ প্রথমে বোঝেনি, উৎকুণ্ঠিত হয়ে বলল, অয়েন্টমেন্ট আনছি, দাঁড়া, একটু দাঁড়া। সে দৌড়ে গেল আনতে। তীব্র বারবার হাত ঝাড়ছে, তামাটে ওষ্ঠ একটার সঙ্গে আরেকটা চেপে ধরে, যেন যন্ত্রণা সওয়ার চেষ্টায়। নাহিদ যেতেই পুষ্পিতা সব্যস্ত ও কাছে এলো। চামড়া ছেঁড়া গলগলে রক্ত দেখেই উদ্বিগ্ন হয়ে বলল, ইয়াল্লা, এতখানি কেটেছে? তীব্র কাতরানোর ভান করে বলল, হ্যাঁ, ভীষণ জ্বালা করছে, উফ। পুষ্পিতা রক্ত থামাতে ওড়না দিয়ে চেপে ধরল জায়গায়। তীব্রর মনে হলো হাজার টুকরো বরফ খণ্ড ছেড়ে দিয়েছে তার বক্ষপটে। আপনি আসুন স্যার, এদিকে এসে বসুন। তীব্র ফটাফট নরম স্বরে অনুনয় করল, আমাকে একটু ধরে নিয়ে যাবে, মাথাটাও ঘুরছে, এরকম কখনো কাটেনি তো, আমি একদম কাটাছেঁড়া দেখতে পারি না, রক্তও সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। ও দয়া মায়ায় এক শেষ হয়ে বলল, জি জি নিশ্চয়ই। ভেতরের সুপ্ত ইতস্ততা ঢেকেই তীব্রর হাত ধরল পুষ্পিতা। নাহিদ এসে দাঁড়িয়েছে কেবল। তীব্রর কথায় হাত থেকে স্যাভলনের ক্রিমটা মেঝেতে পড়ে যেতে নিল। পুষ্পিতা তীব্রকে ধরে ধরে রান্নাঘর থেকে বসার ঘরে নিয়ে যায়। সে ঠায় দাঁড়িয়ে থেকে আওড়ায়, বিট্টুর রক্ত সহ্য হয় না, হিমোফোবিয়া আছে। তারপর বিরস ভঙ্গিতে ওদের পিছু পিছু এলো। ব্যথিত শ্বাস ফেলল গোপনে। এই বিট্টুটা প্রেমে পড়ে আর কত মিথ্যে বলবে, শুনতে শুনতে তার কানটা না ঝাঁঝরা হয়ে যায়। পুষ্পিতা তীব্রকে চেয়ারে বসিয়েছে। নাহিদকে শুধালো, মলম এনেছেন? ও নড়ে উঠল ধ্যান থেকে। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। তীব্র অমনি চোখ পাকালো। পুষ্পিতার নজর এড়ানো ইশারায় বোঝালো ওর কাছে দিতে, কিন্তু সে গর্ধব কিছুতেই বুঝছে না। তীব্র আমতা আমতা করে বলল, না, তুই কি করে লাগাবি? তোরও তো কাটাছেঁড়া দেখতে ভয় লাগে, তাই না? বলতে বলতে বারবার ইশারা করছে তীব্র। নাহিদ মাথা চুলকায়, ভারী মুসিবতে পড়ল তো। বলল, কই আমার তো। তীব্র পথিমধ্যেই কটমট করে বলল, হ্যাঁ তোরই তো, তুইই তো ভয় পাস, কি পাস না? পুষ্পিতা কথাটা শুনে নিজে থেকেই বলল, ও, তাহলে আপনি আমার কাছে দিন। নাহিদের হাত থেকে লেপন নিয়ে পাশে বসতেই বিজয়ী হাসল তীব্র। ঝটপট নিজে থেকেই বাড়িয়ে দিল হাতটা। পুষ্পিতা এক হাত রাখল ওর আহত হাতের নিচে। যখন প্রযত্নে আগলে সযত্নে আঙ্গুলের মাথাতে উপলেপ লাগায় সে, তীব্র চেয়ে থাকে। খুব নিভৃতে নিষ্পলকই দেখতে থাকে তার ভীতু মেয়ের সুশ্রী আদল। কি নয়নাভিরাম, হৃদয় জুড়িয়ে দেওয়া মুখ, কি মায়া! এই মুখের দিক চেয়ে থেকেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। এতক্ষণে সবটা পরিষ্কার বুঝেছে নাহিদ। হতচেতনায় রীতিমতো মাথা ঘুরছে তার। মনে মনে বলল, বিট্টুরে, এবার দেশসেরা নাটকবাজের অ্যাওয়ার্ডটা তুইই পাবি। চলবে। একটা কথা বলি, যারা বলেন পুষ্পিতা এত নরম কেন, এত ভীতু কেন, উত্তর হলো গল্পের থিমটাই এমন। নিরেট তীব্রর সঙ্গী এক কোমল ফুল। তাছাড়া বাবা মা ছাড়া অন্যের দ্বারস্থে বড় হলে অনেকেরই গলার জোর কখনো চড়া হতে পারে না। যাদের পেছনে সাপোর্ট থাকে না, যাদের হয়ে কথা বলার মানুষ থাকে না, তাদের সিংহভাগ সাহস দেখাতে পারে না। সামান্য বাবা বড় ভাই যাদের নেই, ওদের দিকটাও এমনই হয়। আকাশ ভরা কালো মেঘে গুড়গুড় শব্দ। দুপুরের সকল তপ্ততা রুক্ষতা শুষে তুখর বৃষ্টিপাত হঠাৎ করেই শুরু হয়েছে আজ। কাছে পিছে আছড়ে পড়ছে বজ্রপাত। অথচ জিমুনাদের এক একটি গগন বিদারী আওয়াজ কবির লেখা কবিতার ছন্দের মতন মনে হচ্ছে তীব্রর। বর্ষণের প্রতিটি ফোঁটা যেন সুর তুলেছে গানের, স্পষ্ট বলছে, তেরা হোনে লাগা হুঁ, খুনে লাগা হুঁ, জবসে মিলা হুঁ। তীব্রর চাউনি নিশ্চল, অপলক একজোড়া সাদাটে নয়ন। পুষ্পিতার চোখের পলব ঠোঁটের এক একটি খাঁজ গুনতে থাকার মতন আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতা মলমের পর ক্ষতস্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতেই প্রস্তুত হলো গতিতে। তীব্রর নড়চড় নেই, সামান্য স্বাভাবিকত্বের মাঝেও অস্বাভাবিক অচপল নেত্র, মুখ মুগ্ধতার স্রোতে যার চারপাশ ডুবে। পুষ্পিতার সাবলীল অভিব্যক্তিতে জড়তা এসে ভেড়ে, বিব্রত বোধে ঘিরে আসে সব। এভাবে কি দেখছেন উনি? মাথা নুই করে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতা নিভু চোখ ওঠায়। তীব্র তখনও তাকিয়ে।
যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আখি জোড়া নিবেশনের মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগে আছে সে। মেয়েটা নীরবে দিশেহারা হলো, অস্বস্তিতে খেই হারালো সহজ সুলভ থাকার। মেয়েলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেওয়ার জোর খাটালো খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না, উঠে চলে যাবে নাকি অপেক্ষা করবে। সিদ্ধান্তহীনতায় হাঁসফাঁস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে, এই তো তার বিলাতি মণি দুটো ঘুরছে, খুব নিপুণ ভঙ্গিতে আবর্তিত হচ্ছে তার মুখবিবলে, যেই দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার, লোমকূপে শিরশির লাগে। অপ্রতিভ চিত্তে চিবুক নত করতে গিয়েও থামল, চটকার কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফের। চশমার চকচকে গ্লাস ভেদ করা তীব্রর নেত্রমণির দিকে সরাসরি তাক করল দৃষ্টি। সহজ দুপুর হুট করে ভর্তি হলো জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেড়ে এলো অপ্রত্যাশিত সেই বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বকাটেটারও, একই রকম সব, শুধু তাকানোর ধরনে তফাত। একজন তাকালে আশেপাশের নরম ত্বক কুঁচকে আসত, আরেকজন... আচ্ছা স্যার, হঠাৎ আজ এমনভাবে কি দেখছেন? নাহিদ দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি, তীব্র যে ফ্যাল করে চেয়ে সেটা দেখে মাথা নাড়ল দুপাশে। ছেলেটার এসব কাণ্ডকারখানায় সে বিহব্বল না হয়ে পারছে না। এলাকার সেই বকাটে ভোকটে বন্ধু একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল। এভাবে হাঁ করে তো মিথিলাতেও কোনোদিন দেখেনি। তৎক্ষণাৎ বুকের বাঁ দিকটা মুচড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতন ধরা দিল মানসপটে। ওর বিয়ের আজ কতদিনের বাদ দিন। এতদিনে তো কানাডায় চলে যাওয়ার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে? কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙল পুষ্পিতার রিনরিনে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে, বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার, আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তীব্রর জ্বরের মতন দেহের নড়চড় ফেরে পাল্টা দাঁড়ালো সেও। নাহিদ ধরেই বসল, তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে, অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি, দেখলে না, ওই জন্য একবার কড়াই পড়ল, এবার হাত কাটল, এরপর শুধু গায়ে আগুন লাগা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেলে কথাটা। নিমেষে অস্বস্তি ভুলে যায় সে, আতকে উদ্বেগে একাকার হয়ে বলে, ছি ছি স্যার, এমন কথা বলবেন না, আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিচ্ছু হবে না। তীব্র আবার ফোঁস করে দম ফেলে বলে, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্য থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন, আমি নাহিদ পোড়া কয়লা যা পারবো খেয়ে নেব। আসলে ব্যাচেলার লাইফটাই এমন, আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল বনে থাকা মানবের সঙ্গে জাল বোনার মতন কাটা কাটা কথা বলা তীব্রর মিল পেল না পুষ্পিতা, তবে মায়াও হলো ভীষণ। ও কি রান্নাটা করে দিয়ে যাবে? স্যার বিপদে পড়েছেন, তাকে সাহায্য করা তো মানুষ হিসেবে ধর্মেই পড়ে, কিন্তু উনি যদি কিছু মনে করেন। তক্ষুনি তীব্র আর চোখে চেয়ে সচেতন কণ্ঠে শুধালো, কি ভাবছ? বাই অ্যানি চান্স তুমি আমাকে রান্না করে দেওয়ার কথা ভাবছ না নিশ্চয়ই? পুষ্পিতা আননে আলো ছড়ায় সবেগে, ব্যগ্র চিত্তে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম, আপনি যদি অনুমতি দেন আমি রান্নাটা করে দিয়ে যাব। তীব্র বলল, না না, তা আবার হয় নাকি? স্যার হয়েছি বলে কি ছাত্রীর থেকে এরকম ফ্যাসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। স্যার, কিচ্ছু হবে না, আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে, কথায় বলে না, মানুষ মানুষের জন্যে। পুষ্পিতা মৃদু হাসল। তীব্র সেই হাসিটা দেখল বড় ঠান্ডা চোখে, ভাবল, কে কার জন্যে জানি না, তবে তুমি যে শুধু আমার জন্যে এটা জানি। কাঁদ উচালো পরপর, ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর কি বলবো, এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল নাহিদ। চোর বলছে ধর্মের কাহিনী, এ নাকি কারো অনুরোধ ফেলে না। ওরে মহিষ, বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমারটা রাখলাম, কারণ তুমি আমার জান প্রাণ কলিজা ছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য যেই সিগারেট টানিস রোজ, তোর ফুসফুস আস্ত আছে এখনো। কিন্তু এত কথা মুখে ফোটে না ছেলেটার, ঠোঁট টিপে চুপ করে থাকে, শুধু হতবাক বনে দেখে যায় তীব্রের এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসল, হাতলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সব রাখাই আছে, তোমার কি কি লাগবে দেখে নাও, যাও। পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। এক পল গলা উঁচু করে সে পথ দেখে নিল তীব্র। বিজয়ী হেসে চোখ বুজে মাথা এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভীতু মেয়ের হাতের রান্না খাবে, এত কসরতের প্ল্যান, তাতে কি, সফলতাই আসল। নাহিদ বলতে যায়, কি দরকার ছিল ওকে দিয়ে শশব্যস্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরল তীব্র, চোখ রাঙিয়ে চুপ করতে বোঝালো। চুপ করলও সে, পরপর ঠোঁট উল্টে মিনমিন করল, এটা ঠিক হয়নি, কেউ যদি দেখে নেয় ব্যাচেলার ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্নাবান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছ?
যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়াও হয় এখানে? তীব্র কপাল কোচকালো, নিরুৎসাহিত জানালো, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের একজনকে না হয় কানে কানে বলে দেব কাজী নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকালো। ও হুকুম করল, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবি, রান্না হলে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়ালো। পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না। তীব্র খটমট করে ওঠে, ব্যাকসাইডে দুটো লাথি খেলেই ভালো লাগবে, খাবি? গাল ফোলালো নাহিদ, বলল, তোর যে এই মিষ্টি লেকচারার রূপের অ্যাডালে এমন কর্কশ একটা মুখ লুকিয়ে না, এটা যদি ওই মেয়ে জানতো একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রে চাইল, পুরু কণ্ঠে বলল, একদম ভীতু মেয়েকে নিয়ে এসব উল্টোপাল্টা বলবি না। পরপর নাকমুখ কুচকে বলল, এই তুই ফোট এখান থেকে, বেশিক্ষণ সামনে থাকলে সত্যিই মেরে বসব। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসল দাঁত মেলে। চাপা কণ্ঠে বলল, যে মেয়ের জন্যে মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সে মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভ্রু গোছালো। দুর্বলতা ধরা পড়ায় আলগোছে থতমতও খেল কিছুটা। হঠাৎ সচেতন মস্তিষ্কে ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ চনমনে হয়েছে। আগে তো চুপ করে থাকত, অথচ ইদানিং মুখে কথা ফুটছে টুকটাক। যাক, হলেই ভালো, অন্তত ওই গোল্ড ডিগার মেয়ের শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তীব্র ত্রস্ত উঠে রওনা করল সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা। ওড়নার একমাথা সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে কোমরে গুজেছে। খোবা করা চুলের কিছু অংশ সন্ধি করেছে কপালের ঘামের সঙ্গে এসে মিশে। মুখে কোনো সাজসজ্জা নেই, মসৃণ কেশরাশিও অগোছালো, অথচ মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে, জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশিই সুন্দরেই তো। এমন তো নয় এত সুন্দর মেয়ে পৃথিবীতে ও একাই, এর থেকেও হাজার গুণ সুন্দরী মেয়ে আছে চারপাশে। তবে তীব্রের নিরেট বক্ষকোষে এত আলোড়ন কিসের ওর জন্যে? কিসের এই অযাচিত অমুখ টান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা আরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে মুখের কাছে হাত নিয়ে কাশল। শব্দ পেয়ে চটকি ঘুরে চাইল পুষ্পিতা। বুকের কাছের ওড়না টানল আলগোছে। কণ্ঠে নম্রতা, কিছু লাগবে স্যার? তীব্রের ফটাফট জবাব, না, প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতে এলাম। ইউটিউব দেখে না বুঝলেও হয়তো সরাসরি দেখলে বুঝব। তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে চলে যাচ্ছি। ভেতর ভেতর সত্যিই অস্বস্তি হচ্ছে পুষ্পিতার, কিন্তু শিক্ষক মানুষ, আবার তারই বাড়ি। সে যেতে নিলেই মৃদু বেগে বলল, না সমস্যা নেই, আপনি দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাজে চতুরের ন্যায় হাসিটা সন্তর্পণে চেপে আঁকল তীব্র। এগিয়ে এসে সানসেট ঘেঁষে দাঁড়ালো। পুষ্পিতা ব্যস্ত হলো রান্নায়, কিন্তু পাশেই অল্প কয়েকদিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে নারী মনে একটু তো বিব্রত লাগছেই। তীব্রের চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর ওপর। পেলব ফর্সা হস্তের পৃষ্ঠে ছোট ছোট ঠাড়ো লোম, পরিষ্কার সমুদ্রের পাশে বোনা ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানল। কাজে বহাল পুষ্পিতার দিক সরাসরি চেয়ে ভাবল, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়ভারটাও তোমার হাতে তুলে দেব ভীতু মেয়ে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রতিভ ভাবমূর্তি ধরে ফেলল তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরল, জিজ্ঞেস করল গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি কাজ করছো? একটু থেমে, হ্যাঁ আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তীব্রের সবই জানা, তাও ইচ্ছেকৃত শুধালো, মনিকে? তোমার মা? খুন্তিনারা ব্যস্ত হাতটা সহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইল, পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ মাই তো। তীব্রের চাশমার পাড়ের চোখ দুটি ছোট হলো। ভীতু মেয়েটা মিথ্যে বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার মা বাবা? পুষ্পিতার উজ্জ্বল সুশ্রী আনন মলিন হল প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশির লালচে দেখালো ভীষণ। উঁচু নাকের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। ভীতু মেয়ের কি কষ্ট হচ্ছে? ও কি একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছিয়ে আনল আবার। পুষ্পিতা একটা ছোট্ট ঢোক গিলল, সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লেই তার কান্নার স্রোত উগলে আসে গলায়, অথচ কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নোহা। তোয়ালে চুলে প্যাঁচাতে প্যাঁচাতে পুষ্পিতার নাম ধরে ডাকল। কোনরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামরা ছেড়ে বসার ঘরে এলো নোহা।
বারান্দার রান্নাঘর সবখানে দেখল, কোত্থাও পুষ্পিতা নেই। এইবার চিন্তায় ললাটের সূক্ষ্ম ভাঁজ গাঢ় হল তার। সদর দরজাটাও ঠা করে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়, তাহলে গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সেই বিট্টু মাস্তানটাই নিয়ে গেল নাকি? নুহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখল শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটের দৌড়ও একই রকম খোলা। ও চোখ সরু করল, খটকা জাগল মনে, পা বাড়ালো সেদিকে। দ্বিধা দ্বন্দ্ব সমেত মাথা ঢুকিয়ে ভেতরে উঁকি দিল। কাউকে দেখা না গেলেও ঘর হতে ভেসে আসা পুষ্পিতার কঙ্খ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অমনি টান টান হয়ে দাঁড়ালো নুহা। দুজন ব্যাচেলার ছেলের ঘরে কি করছে গান্ধীটা? নুহা ওদিকে যেতে নিয়েও থামল, ডাকতে চেয়েও ডাকল না। মাথায় ঢুকল এখানে বিপদের কিছু নেই। পুষ্পিতার তখনকার কথায় যতটুকু বুঝেছে, স্যার লোকটা ভালো, ভদ্র মানুষ। আতঙ্কের কোনো ব্যাপার স্যাপার থাকলে নিশ্চয়ই দরজা খোলা থাকত না। কিয়ৎক্ষণ বিজ্ঞের ন্যায় হিসেব নিকেশ কষে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালী কর্কশ কণ্ঠের চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধরফরিয়ে তাকাল, চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগে মেগে বলল, এটা কি ঘুমানোর সময় মিথিলা? আমার অফিস আছে, জানো না? মিথিলা ধাতস্থ হল বিলম্বহীন। ফিরে গেল উদ্বেগ শূন্যতায়। নিষ্প্রভ বলল, তো যাও, আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাঁদু চালো, অবশ্যই, ঘরের সব কাজ তোমাকে করতে হবে, যখন এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে, আই এম লেট। মিথিলা বিস্মিত চোখে তাকালো। 8টা? এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে তুমি নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ, শেখা। পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্যাকব্রাশ করছিল। ফিরে চাইল কথাটায়, তুচ্ছ হেসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকায় খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই এক ঘ্যানঘ্যানানি ভালো লাগছে না কিন্তু। বেশি কথা না বাড়িয়ে যাও তো। মিথিলার চোখ ভিজে উঠল। কিয়ৎক্ষণ আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে। পলাশ শোবার ঘরে থেকেই শুনতে পাচ্ছে এক একটি বাসনকোসনের তণ্ড নৃত্যের উৎকট আওয়াজ। অমনি গলা উঁচু করে বলল, একটা জিনিসও যদি ভাঙে মিথিলা, কপালে দুর্ভোগ আছে মনে রেখো। ঘোষণা মাত্র থেমে গেল সব, একটা টু শব্দ আসেনি। পলাশ মিটিমিটি হাসল, বিড়বিড় করল, এসব পাপাকি পাড়িদের টাইট দেওয়ার কৌশল আমি খুব ভালো জানি। মিথিলার নাস্তা বানাতে 1 ঘন্টার উপরে লেগেছে। পলাশ কোনোরকম নাকে মুখে খেল। যাওয়ার সময় সুর এক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে। ব্যস্ত ভঙ্গিতে বলল, মুছে দাও তো। মিথিলা হতবিহ্বল, হতচেতন। নিজের দিক আঙুল তাক করে বলল, আমি জুতো মুছব? আমি? পলাশ কিছু বলল না, কেবল সজোর দন্তপাতি পিষে ধরল নিজের। স্বামীর মটমটে চিবুক দেখেই ঘাবড়ে গেল বেচারি। মিনমিনে কণ্ঠে বলল, দিচ্ছি। জুতো শুধু মোছা অবধি রইল না, রীতিমতো পায়ে পড়িয়েও দিতে হয়েছে। মিথিলার রাগে দুঃখে অপমানে কান্না দলা পাকাচ্ছে গলায়। এখন অবধি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ, তার উপর বাংলাদেশের সিমটাও বন্ধ। ওর ফোন থেকেও কথা বলতে দিচ্ছে না। বাবার কাছে কোনো মতেই এসব নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার। নিজের ওপরই সে নিজেই ফুঁসছে এখন। ক্যানাডায় ট্যুরিস্ট ভিসায় এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখেছিল সারা পথে, অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলে বাঁচে। একবার সেখানে গেলে বাবার বাসায় গিয়ে থাকবে, ওখানে তো আর কোনো কাজ করতে হয় না। এতদিনে নিশ্চয়ই পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে, ওটাকে দিয়েই ইচ্ছে মতো খাটানো যায়। পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল, লাঞ্চে খেতে আসব না, রাতেও ফিরতে দেরি হবে। মিথিলা কেন জিজ্ঞেস করতে চেয়েও করল না। ভাবল, যা মন চায় করুক, তাতে ওর কি? সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নেবে। তারপর দরজা লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ চোখ পড়ল নিচে। পলাশ ইতিমধ্যে নেমে গেছে। জেনিকে সাদা চুন্নির সাথে গাড়ি সমেত দাঁড়িয়ে থাকতে দেখেই তুরন্ত মেজাজ চটে গেল মিথিলার। পলাশ আর জেনি সত্যিই কি বন্ধু? চলবে। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।